এক দম্পতি বিবাহ বার্ষিকী পালন করতে আইল্যান্ডে ঘুরতে যায়, কিন্তু হঠাৎ করে তার স্ত্রী হারিয়ে যায়। আর এরপর অচেনা এক মেয়ে সে তার স্ত্রী দাবি করে, কিন্তু সে তাকে চিনে না। তাহলে কে এই মেয়ে? তার স্ত্রী হারিয়ে যাওয়া অচেনা এই মেয়ের কোথা থেকে আসলো? রহস্যটা কি? এটি এমন একটি গল্প, যখন আপনি মনে করবেন রহস্যের জটটা খুলছে, ঠিক তখনই নতুন এক রহস্য সামনে আসবে। তো এই টান টান উত্তেজনা গল্প নিয়ে আজকের এই ভিডিও। সকলকে স্বাগত জানাই নতুন ভিডিওতে। প্রথমে আমরা দেখি হেফেই নামের একজন লোককে, যে পুলিশ স্টেশনে এসেছে। গত 15 দিন আগে তার স্ত্রী মিসিং রয়েছে। এজন্য হেফেই পুলিশের কাছে সাহায্য চেয়ে বলে, আমি সব জায়গায় আমার স্ত্রীকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। পুলিশ তার কথা না শুনেই নিজের কাজ করছিল। এতে হেফেই রেগে সবার সামনে পুলিশকে গালি দেয়। তখন পুলিশ তাকে স্টেশন থেকে বের করে দেয়। তখনই সেখানে একজন পুলিশ অফিসার আসে, যার নাম মিস্টার সেইন। সে তাকে জিজ্ঞেস করে তার কোনো সাহায্য লাগবে কিনা। হেফেই তাকে জানায় তার স্ত্রী মিসিং রয়েছে। সে রিপোর্ট করতে চেয়েছিল, কিন্তু এখানকার লোকাল পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অফিসার সেন বলে, এই আইল্যান্ডে পুলিশ বিভাগে খুব কম পুলিশ কাজ করে। আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করি। হেফেই বলে, আমার স্ত্রী অনেকদিন যাবৎ মিসিং রয়েছে। আমি কি প্রমাণ দিব? আমার ভিসা 5 দিন পরেই শেষ হয়ে যাবে। আমাকে চায়না ফিরে যেতে হবে। সেখানে গিয়ে সবাইকে কি জবাব দিব আমি? অফিসার সেন তার একটা কার্ড দিয়ে বলে তার সাথে রাতে দেখা করতে। হেফেই হোটেলে ফিরে আসে এবং প্রচুর ড্রিঙ্ক করতেই সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতেই তার বেডে একজন মেয়েকে দেখে সে অবাক হয়ে যায় এবং মেয়েটিকে ঘুম থেকে তুলেই মেয়েটিকে জানতে চায়। সেই মেয়েটি বলে, আমি অনেক দুঃখিত, সেদিন এইভাবে আমার পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হেফেই বলে, সত্যি সত্যি বলো তুমি কে? মেয়েটি তখন তার ফোনের ওয়ালপেপার দেখিয়ে বলে, আমি তোমার স্ত্রী মুজি। হেফেই অবাক হয়ে যায় মেয়েটির সাথে তার ছবি দেখে। এরপরে সে অফিসার সেনকে কল করে। তার কল পেয়ে অফিসার সেন ইনভেস্টিগেশন করতে আসে। সে হেফেই আর মেয়েটির পাসপোর্ট মিলিয়ে দেখে। তারা দুজনেই 7 তারিখের ট্যুরিস্ট ভিসাতে এখানে এসেছিল। অফিসার সেন জানায় তার স্ত্রীর সাথেই মেয়ের পাসপোর্ট সহ সকল ডকুমেন্ট মিলে যাচ্ছে। হেফেই বলে, তার এই পাসপোর্টটা নকল। সে তার ফোনে আমাদের ফেক ছবি বানিয়েছে। অফিসার সেন মেয়েটিকে জিজ্ঞাসা করে সে গত 15 দিন ধরে কোথায় ছিল। মেয়েটি জানায় সে মুসান আইল্যান্ডে ছিল। সে চেয়েছিল হেফেইকে একটা শিক্ষা দিতে, কারণ সে তাকে ঠিকমতো পাত্তা দিচ্ছিল না। হেফেই বলে, সে মিথ্যা বলছে। আমার স্ত্রী একা একা এমন নতুন জায়গায় কখনো এতদিন থাকতে পারবে না। হেফেই তখন মেয়েটিকে কিছু প্রশ্ন করে, যেমন তাদের বিয়ে কবে হয়েছিল, তাদের কোথায় দেখা হয়েছিল, কিভাবে হয়েছিল, আর তারা কিভাবে একে অপরকে ভালোবেসেছিল। মেয়েটি সবকিছুর সঠিক উত্তর দেয়। তখন হেফেই অফিসার সেনকে বলে, আজকাল কারো পার্সোনাল ইনফরমেশন নেওয়া তেমন কোনো কঠিন কাজ না। সে অবশ্যই আমার আর মুজির এসব ইনফরমেশন কোনোভাবে কালেক্ট করেছে। তখনই হেফেই তাদের হাউসকিপারকে এনে বলে, তিনি আমার স্ত্রীকে দেখেছেন। মহিলাটি তখন বলে, এই মেয়েটিই তার স্ত্রী। হেফেই সবার দিকে তাকিয়ে বলে, আমি কি আমার স্ত্রীকে চিনতে পারবো না? সে তার ফোনের ছবি দেখাতে গিয়ে দেখে সেখানে এই মেয়েটির সাথে তার অসংখ্য ছবি রয়েছে। হেফেই বলে, তুমি এসব কি করে করলে? কেন করছো এসব? কি চাও তুমি? এরপরে সে ওই মেয়েটিকে টেনে নিয়ে সবার সামনে তার পায়ের থেকে পোশাক সরিয়ে তার থাইতে একটা মার্ক দেখতে চায়। আর দেখতে পায় তার স্ত্রীর মতো ওই মেয়েটির থায়েও সেই সেম মার্কই রয়েছে। হেফেই একদমই শক্ত হয়ে যায়। অফিসার সেন বলে, তুমি সবার সামনে যা করলে, মুজি আজ রাত অন্য হোটেলেই থাকবে। সে ভয় পেয়ে আছে। তোমার উচিত শান্ত হওয়া। হেফেই চেঁচিয়ে বলতে থাকে, আমি কেন শান্ত হব? এই মেয়েটি আমার স্ত্রী নয়। অফিসার সেন বলে, আমি তার সব ডিটেলস দেখেছি, সবকিছুই ম্যাচ করেছে। আর এরপর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, তাহলে এখানকার আইন অনুসারে আমি তোমাকে অ্যারেস্ট করব। এই বলেই অফিসার সেন সেখান থেকে চলে যায়। হেফেই এরপরেই কিছু ডকুমেন্টস নিয়ে একটা স্টুডিওতে আসে। স্টুডিওর মালিককে বলে সে এখানে তার স্ত্রীর সাথে ছবি তুলতে এসেছিল, তাদের কাছে সেগুলোর কপি আছে কিনা। স্টুডিওর মালিক জানায় তাদের কাছে কোনো কপি নেই। হেফেই তাদের ক্যামেরাম্যানের কথা জানতে চায়। স্টুডিওর মালিক জানায় সে কাজ ছেড়ে চলে গেছে। এরপর হেফেই প্রত্যেকটা জায়গায় যেতে থাকে যেখানে সে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছিল। এরপর হেফেই তার ওয়ালেটে একটা দোকানের রিসিট দেখতে পায়। এই রিসিটের ডেট দেখিয়ে স্টোর মালিকের কাছে জানতে চাই তিনি কি তাকে সেই দিনের ফুটেজ দেখাতে পারবে। স্টোরের মালিক বলে, শুধুমাত্র পুলিশেরই ফুটেজ দেখার অধিকার রয়েছে। তখনই হেফেই সেখানে সেই মেয়েটিকে দেখতে পায় যে তার স্ত্রী বলে দাবি করে। সে সাথে সাথে অফিসার সেনকে কল করে।
অফিসার সেন এসে সিসিটিভি ফুটেজ দেখে, সিসিটিভি ফুটেজে ওই মেয়েটিকেই দেখতে পাই। হেফেই চিন্তা করে এত কিছু ফেক কি করে হতে পারে, এজন্যই টেনশনে সে তার ওষুধ খেতে চায়। মেয়েটি বাধা দিয়ে বলে, তোমাকে ডাক্তার এত ওষুধ নিতে মানা করেছে। হেফেই যেন পাগল হয়ে যায় ওষুধ খাওয়ার জন্য। সেন জানতে চায় এটা কিসের ওষুধ। হেফেই জানায় মাথা ব্যথার ওষুধ। তখন হেফের স্ত্রী বলে তার নিউরোলজিক্যাল প্রবলেম আছে, অনবরত ডিপ ড্রাইভিং এর জন্য তার এই নিউরোলজিক্যাল প্রবলেমটা হয়েছে, তাই ডাক্তার তাকে এই মেডিসিনটা সাজেস্ট করেছে। এই মেডিসিনটা যেমন কার্যকর, তেমনি এটার একটা সাইড ইফেক্টও দেখা দিচ্ছে। শুরুতে সে অনেক কিছু ভুলে যেত, আর এরপর অনেক অল্পেই তার মাথা গরম হয়ে যেত। আর এখন সে তো আমাকেই চিনতে পারছে না। সে আসলে এমন ছিল না, সে আমাকে কখনোই ইন্টেনশনালি কষ্ট দিতে চায়নি, সে আমাকে খুবই ভালোবাসে। হেফেই চিৎকার করে বলে তার কথা বিশ্বাস না করতে। অফিসার সেন বলে, তুমি দেখতে পাচ্ছ না, সে তোমাকে শুরু থেকেই প্রোটেক্ট করে যাচ্ছে। হেফেই আবারও চেঁচিয়ে বলে, এই মেয়ে আমার স্ত্রী নয়, সে একটা ফ্রড। অফিসার সেন তখন রেগে গিয়ে তার কেসটাকেই রিজেক্ট করে দেয়। এরপর হেফেই একটা বারে আসে ড্রিঙ্ক করতে। তখনই টিভিতে একজন লয়ারকে দেখে, সেই লয়ারের নাম ছিল চেনমাই। হেফেই জানতে পারে চেনমাই একজন ইন্টারন্যাশনাল লয়ার, সব ধরনের কেসেই সে লড়ে, আর আজ পর্যন্ত সে প্রতিটা কেসে সফল হয়েছে। আর সৌভাগ্যবশত হেফেই তখন সেই লয়ারকে তার সামনে দেখতে পায়। সে চেনমাইয়ের কাছে গিয়ে বলে তার এক বন্ধুর স্ত্রী ঘুরতে এসে মিসিং হয়ে যায়। তারপর অন্য একজন মেয়ে এসে নিজেকে তার স্ত্রী দাবি করে, তাকে পুলিশ কোনো রকম হেল্প করছে না। সে কি করে প্রমাণ করবে মেয়েটি একজন ফ্রড? চেনমাই একটু চালাকি করে জানতে চাই, তোমরা কি নতুন বিবাহিত? হেফেই জানায় তাদের বিয়ে হয়েছে 1 বছর হলো। চেনমাই তখন হেফাই এর এই কেসটি নিতে চায় না। সে জানায় যে ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করে না, আমি তাদের জন্য কাজ করব না। হেফাই বুঝতে পারে চেনমাই তার মিথ্যা পছন্দ করেনি। তারপরের দিন হেফাই এসে বলে, এই সবকিছুই আমার সাথে ঘটেছে, আমার ভিসা 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর আমি আমার স্ত্রীকে ছাড়া ফিরতে চাই না। চেনমাই তাকে সাহায্য করতে রাজি হয়। সে হেফাই এর কাছে জানতে চায় মুজি কেমন মানুষ। হেফাই বলে ভদ্র, দয়ালু, ইন্ট্রোভার্ট। সে অপরিচিত মানুষদের সাথে কথা বলতে পছন্দ করে না, পেইন্টিং করতে ভীষণ পছন্দ করে। চেনমাই তারপর জানতে চাই তাদের কিভাবে দেখা হয়েছিল। হেফে জানায় 1 বছর আগে সে একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টর ছিল, আর মুজি একদিন সেখানে ড্রাইভিং করতে সে ডুবে যাচ্ছিল। তখনই আমি তাকে সাহায্য করেছিলাম। আমি যখন তাকে প্রথম দেখেছিলাম সেই মুহূর্তে আমার জন্য সবকিছুই থমকে গিয়েছিল। আমি প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম। এরপর হেফেই আর মুজি অনেক গল্প করে। সে মুজিকে শেখায় যদি সে বিপদে পড়ে তাহলে তাকে আন্ডার ওয়াটার সাইন ব্যবহার করতে হবে। সে সমস্ত আন্ডার ওয়াটার সাইন গুলো মুজিকে শেখাতে থাকে, আর মুজি তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আর এভাবেই তাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়। হেফেই মুজিকে প্রতিনিয়ত মেসেজ করত, এমনকি 1 মাস সে মেসেজের উত্তরের অপেক্ষায় ছিল। যখন কোনো উত্তর আসছিল না তখন সে হোপলেস হয়ে পড়েছিল। আর ঠিক তখনই তার জীবনে আসে সেই মুহূর্তটা। মুজি তার একটা ছবি পেইন্টিং করে তাকে পাঠায়। সেই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ছিল। তারা আস্তে আস্তে একে অপরকে ভালোবাসতে শুরু করে। হেফেই বলে, একদিন আমি মুজিকে নিয়ে ড্রাইভিং এ যাই, তখনই সে আমাকে তার বেস্ট ফ্রেন্ড মাম্মানের কথা বলে। মুজি এবং মাম্মান যখন বাইরে পড়াশোনা করত তখনই তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়েছিল। মানমাম একজন স্টেজ প্লে ডিরেক্টর। চেনমাই জানতে চায় সে কখনো মানমামকে দেখেছে কিনা। হেফেই বলে, আমি কখনো তার সাথে মিট করিনি, সে হয়তো আমাকে তেমন একটা পছন্দ করতো না। আমার ব্যাপারে মুজিকে সবসময় সতর্ক করত, কিন্তু মুজি চাইতো আমি যেন মানমামের সাথে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুলি। আমি গতকাল নোটিস করলাম সে আমাকে ব্লক করে রেখেছে। চেনমাই জানতে চাই মুজির বেস্ট ফ্রেন্ড তাকে কেন পছন্দ করতো না। তখনই হেফেই জানাই মুজি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার তুলনায় আমি কিছুই না। চেনমাই বলে, তুমি মানমামের ব্যাপারে আর কিছু জানো? হেফেই একটা ছবি দেখিয়ে বলে তার চেস্টের মধ্যে একটা ট্যাটু রয়েছে। তাছাড়া আমার কাছে আরেকটিও ছবি আছে, কিন্তু সেখানেও তার মুখটা দেখা যাচ্ছে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন মুজি মানমামের ছবি হেফেইকে দেখাচ্ছিল তখনই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে তাদের তেমন ক্ষতি না হলেও মুজি ভীষণ ভয় পেয়ে যায়, আর তখনই তারা ডিসাইড করে তারা বিয়ে করে ফেলবে। অ্যাক্সিডেন্টের পরের দিনই তারা রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করে নেয়। হেফেই বলে, আমরা খুব দ্রুত জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছিলাম, কিন্তু এটা আমাদের লাইফের সব থেকে বেস্ট ডিসিশন ছিল। চেনমাই বলে, তোমার কাছে কি এই ছবিটা ছাড়া আর কোনো মুজির ছবি নেই? হেফেই বলে, আমাদের ছবি ছিল, সে মেয়েটি সবগুলো ছবিতে তাকেই রিপ্লেস করে রেখেছে। চেনমাই জানায়, আমি তোমার কাছে দুটো জিনিস চাই। প্রথমত, আমাকে তোমার বিশ্বাস করতে হবে, আর দ্বিতীয়ত, আমার কাছে কোনো সিক্রেট রাখা যাবে না। হেফেই এতে রাজি হয়ে যায়। চেনমাই তাকে নিয়ে আবার সেই স্টুডিওতে আসে যেখানে অলরেডি হেফাই খোঁজ নিয়েছে। সেখানে এসে তারা ওই ফটোগ্রাফারের আইডি এবং নাম্বার কালেক্ট করতে পারে। চেনমাই হেফাইকে নিয়ে তার হোটেলে আসে।
হেফাই তাকে জানায় সেই দিন সে মুজিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু মুজি বলেছিল তার শরীরটা তেমন ভালো নেই, সে হোটেলে কিছুক্ষণ রেস্ট করবে। আমার মনে হয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে সে আমাকে কোনো সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই হোটেলে একা থাকতে চেয়েছে, আর এজন্যই আমি কার্নিভাল এনজয় করতে একাই বেরিয়ে পড়ি। ক্লাবের কিছু লোক আমাকে ড্রিঙ্কস কম্পিটিশনে পার্টিসিপেট করতে ফোর্স করে। আমি এত ড্রিঙ্কস করেছিলাম যে একদমই অসুস্থ হয়ে পড়ি। এজন্য দুজন লোকের সাথে আমার ঝগড়াও হয়। আর এই সবকিছুর পর আমি হোটেলে ফিরে আসি। তখন মুজিকে আর দেখতে পাইনি। আর হোটেল স্টাফদের সাথে যোগাযোগ করতে জানতে পেরেছি সে অনেক আগেই হোটেল থেকে বেরিয়ে গেছে। আমি আবারও তাকে খুঁজতে বের হয়ে যাই, তবে সেদিন থেকে আজও আমি তাকে খুঁজেই চলেছি। এরপরে হেফের আবার সেই সিসিটিভি ফুটেজটা চেক করে। এবার তারা খেয়াল করে এই সিসিটিভি ফুটেজে যে অংশে তার স্ত্রীকে দেখা যাচ্ছে সেই অংশটা আসলে এডিট করা ছিল, কারণ ভিডিওর যে অংশে তার স্ত্রী সেই স্টোরে ঢুকছে সেই আশেপাশের টেবিলে থাকা লোকটি পাল্টে পাল্টে যাচ্ছে, অর্থাৎ এই ভিডিওটা সম্পূর্ণভাবেই ফেক। সেন বলে শুধু সেই স্টোরের মালিক মুজির মিসিং এর সাথে জড়িত নয়, হোটেল ম্যানেজারও এর সাথে জড়িত রয়েছে। একজন লবি ম্যানেজার হাজার হাজার মূল্যের চশমা পরে, সেটা স্বাভাবিক বিষয় নয়। মুজি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার উপর তোমার নিউরোলজিক্যাল প্রবলেমও রয়েছে, তারা হয়তো সেই সুযোগটাই নিয়েছে। তোমার ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে সেই সময়ই তারা তাদের মাস্টার প্ল্যানকে সাকসেসফুল করেছে। তারা ফেক পাসপোর্ট বানিয়েছে, ডকুমেন্ট তৈরি করেছে, তোমার ছবির সাথে সেই মেয়েটির ছবি এডিট করেছে। আর এই সবকিছুর জন্য অনেক লোকের প্রয়োজন। তারা জানে মুজি কোথায় আছে, অথবা মুজিকে তারাই কিডন্যাপ করেছে। হেফেই দেখতে পায় তাদের রুমে তার স্ত্রী অর্থাৎ সেই মেয়েটি আসছে। এটা বুঝেই সে চেনমাইকে লুকিয়ে ফেলে, কিন্তু তার স্ত্রী সেখানে দুটো ড্রিঙ্কসের গ্লাস দেখতে পেয়ে বুঝতে পারে ভেতরে কেউ রয়েছে। আর এজন্যই চেনমাই মেয়েটির সামনে এসে নিজের পরিচয় দিয়ে বলে, আমি হেফেই এর লয়ার। হেফেইকে একটা ট্রাকার দিয়ে বলে, মেয়েটি ফেক আর রিয়েল যাই হোক না কেন সে তোমার স্ত্রী, তুমি তাকে সেভাবেই ট্রিট করো। রাতে হেফেই মেয়েটিকে নিয়ে ডিনার ডেটে আসে। সে বলে, তোমরা কি চাও আমার কাছে? আমার স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছো? এই পৃথিবীতে সবকিছুরই মূল্য রয়েছে, আর আমার কাছে টাকা রয়েছে। সেই মেয়েটি তখন বলে, আমি তোমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেব, তোমার সমস্ত সম্পত্তি নিষ্পত্তি করব, আর আমার তোমার প্রতিটা অংশ চাই। হেফেই বলে, তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর, এটা আমাদের দুজনের জন্য খারাপ হবে। আমাকে সোজাসুজি বলো তোমার কত টাকা লাগবে। মেয়েটি তখন বলে, আমি তোমাকে টর্চার করে খুশি হব। হেফেই সবার সামনে রেগে গিয়ে মেয়েটিকে আক্রমণ করতে থাকে। ট্রাকারে থাকা ওই মাইক্রোফোনের সাহায্যে চেনমাই এই সবকিছুই শুনছিল। সে হেফাইকে সাহায্য করতে আসে। চেনমাই বলে, পাবলিকের সামনে এভাবে একজন মেয়ের গায়ে হাত তোলা, তাকে থ্রেট দেওয়া এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা, এই সবকিছুর পর পুলিশ তোমাকে বিশ্বাস করবে না। আর এই মেয়েটি এটাই করতে চেয়েছিল, তোমাকে রাগিয়ে নিজেকে ভিকটিম বানাতে চেয়েছিল। হেফাই বলে, তোমার কাছে ফুটেজ রয়েছে, সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই মেয়েটি আমার স্ত্রী নয়। চেনমাই বলে, ভিডিওতে এমন কিচ্ছু নেই যাতে তোমার স্ত্রীর নিখোঁজ হওয়ার পেছনে এই মেয়েটির হাত রয়েছে সেটা প্রমাণ হয়। তারা দেখতে পায় তাদের গাড়িকে অন্য একটা গাড়ি ফলো করছে, আর এজন্যই তারা দুজন সোজা চেনমাইয়ের বাড়িতেই আসে। সকাল হতেই তারা দুজন আবার বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে, আর আবারও গতকাল রাতে সেই গাড়িটি তাদের আবার ফলো করতে থাকে। চেনমাই খুবই স্পিডে গাড়ি চালাচ্ছিল, লোকটিকে ফাঁকি দিয়ে তারা চলে যেতে সক্ষম হয়। এরপর তারা দুজন অন্য একটি গাড়িতে করে ওই লোককে ফলো করতে থাকে যে এতক্ষণ তাদেরকে ফলো করছিল। তাকে ফলো করতে করতে তারা দুজন এসে পৌঁছায় একটা জায়গায়, আর এখানে এসেই তারা দেখতে পায় কেউ একজন অনেকদিন ধরেই হেফাইকে নিয়ে গবেষণা করছিল। তারা হেফাইয়ের আর মজির সব ডিটেলস জানতো। সেখানে তাদের দুজনের ছবি ছিল। হেফাই তখন মুজির একটা ছবি তুলতে যাবে, তখনই এই লোকটি এসে তাদের দুজনের উপর অ্যাটাক করে। চেনমাই কোনোভাবেই হেফাইকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। হেফাই বলে, সেখানে অনেক এভিডেন্স রয়েছে, পুলিশকে কল করা উচিত। তবে চেনমাই বলে, যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছবে ততক্ষণে তারা এভিডেন্স নষ্ট করে দিবে। চেনমাই তখন জানতে চায়, তুমি কি কি লুকিয়েছো আমার কাছ থেকে? তুমি একজন জুয়ারি, আমার কাছে কেন এই কথাটি লুকিয়েছিলে? তোমার আর মুজির মধ্যে কি এই নিয়ে ঝগড়া হচ্ছিল? হেফাই বলে, মুজি আমাকে পাগলের মতো ভালোবাসে। এরপরই চেনমাই জানতে চায়, যদি তাদের মধ্যে এতটাই ভালোবাসা থাকে, আর যদি মুজি সোশ্যালিস্ট না হয়ে থাকে, তাহলে কেন সে রিটার্ন টিকিটটা ক্যান্সেল করেছে? কেন হেফেই একাই চায়না ফিরে যেতে চেয়েছে? এই কথা শুনে হেফে অবাক হয়ে যায়। সে বলে, এটা আমি করিনি, হয়তো কেউ একজন সেটা ক্যান্সেল করেছে। চেনমাই বলে, আমাকে সবকিছু খুলে বলো, তাহলে আমি তাকে খুঁজে বের করতে পারবো। তো তখন তার ব্যাপারে সবকিছুই বলতে শুরু করে। সে জানায়, জন্মের পর থেকেই আমি একজন অকেজো মানুষ ছিলাম। স্কুলে আমি একজন ভালো ছাত্র ছিলাম, কিন্তু দারিদ্র
দারিদ্রতার কারণে কলেজে যেতে পারিনি। বেঁচে থাকার জন্য আমি খুবই স্ট্রাগল করেছি, একের পর এক চাকরি পরিবর্তন করেছি, আর শেষ পর্যন্ত ড্রাইভিং স্কুলে নিজেকে স্থির রাখতে পারি। কিন্তু আমার মান্থলি স্যালারি যা ছিল তাতে আমার ঋণ পরিশোধ করা কষ্টকর হয়ে পড়েছিল। একদিন আমি অনলাইনে বিলিয়ন ক্যাশ প্রাইজের কথা জানতে পারি, সেখানে আমি জিতেও যাই। আমার আরো জেতার ইচ্ছে জাগে। আমি জুয়ারে হিসেবে ভাগ্যবান ছিলাম, একের পর এক টাকা জিতেই যাচ্ছিলাম, কিন্তু আমার এই অভ্যাসটা নেশায় পরিণত হয়। এইবার আমি ক্লাবে গিয়ে জুয়া খেলতে শুরু করি। প্রচুর লোন নিতে হয় আমাকে, ঠিকমতো লোন পরিশোধ করতে না পারায় অনেকের মারও খেয়েছি। কিন্তু যেদিন আমি মুজিকে দেখি, আমি ডিসাইড করি সেই অন্ধকার জগতে আর কখনো পা রাখবো না। মুজিকে আমি আমার ব্যাপারে সবকিছুই খুলে বলেছি, আর সে আমাকে তার ডেবিট কার্ডটা দিয়ে বলেছিল সে আমাকে সেকেন্ড চান্স দিতে চাচ্ছে। আমি যেন তার এই কার্ড দিয়ে সমস্ত ঋণ শোধ করে দেই, আর কখনোই জুয়াতে না যাই। তবে আমি তার সেই কার্ডটা অ্যাকসেপ্ট করিনি। আমি তাকে প্রমিস করেছিলাম আমি আর কখনোই জুয়া খেলবো না, আর আমি আমার সমস্ত ঋণ পরিশোধ করে দেব। আর এরপরেই আমি তার বাবার বিজনেসে অংশগ্রহণ করি। আমরা খুবই খুশি ছিলাম, আর এখানে আমরা আমাদের অ্যানিভার্সারিটাই কাটাতে এসেছিলাম। হেফেইয়ের মুখে এই সব কিছু শোনার পরেই চেন্নাই তাকে বিশ্বাস করতে পারে। পরের দিন চেন্নাই জানায় তাদের উপর যে অ্যাটাক করেছিল সে একটা কোম্পানির হয়ে কাজ করে গত 5 বছর ধরে। ধনী বিজনেস মহিলাদের মিসিং এর পেছনে সেই কোম্পানিরই হাত রয়েছে। এরপরেই চেন্নাই বলে তারা সেই ফটোগ্রাফারকে খুঁজে পেয়েছে যার স্টুডিওতে হেফাই এবং মুজি ঘুরতে সে ছবি তুলেছিল। তারা সেই ফটোগ্রাফারের সাথে মিট করে ছবিগুলোর কপি নেয়। হেফাই ওই ছবিগুলো চেক করে মুজির সাথে তার অরিজিনাল ছবিগুলো দেখে খুবই খুশি হয়ে যায়। তখনই সেখানকার এক কর্মচারী মুজির ছবিগুলো দেখে জানতে চাই এই মেয়েটিকে চেনে কিনা। ওই কর্মচারী বলে এই মহিলা দোকান থেকে ড্রাইভিং স্যুট ভাড়া করেছিল, কিন্তু আর স্যুটটা ফিরিয়ে দেয়নি। হেফাই ওই লোকটিকে তাড়িয়ে দেয় আর বলে এটা ইম্পসিবল, আপনি অন্য কারোর কথা বলছেন। চেন্নাই তখন হেফাইয়ের কাছে জানতে চাই মুজি কি ড্রাইভিং এ গিয়েছিল। হেফাই বলে মুজি একা ড্রাইভিং করতে ভয় পায়, সে কখনোই একা ড্রাইভিং করতে যাবে না। এরপরেই চেন্নাইয়ের তার উপর আবারও সন্দেহ হয়। সে বলে তুমি আমার থেকে কি কি লুকিয়েছো? তুমি কি ভুল কোনো কিছু করেছো? হেফাই বলে আমি তোমাকে সব সত্যি বলেছি। আমাদের জন্য অফিসার সেন অপেক্ষা করছে। আমি তাকে এই এভিডেন্স গুলো দিয়ে আজ রাতেই চায়না চলে যাব। এরপরেই তারা গাড়ি করে রওনা দেয় পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। ঠিক তখনই একজন সেই ফটোগ্রাফারকে শুট করে তাদের সামনেই মেরে ফেলে। তারা দুজনই কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে লুকিয়ে পড়ে, আর দেখতে পায় ওই লোকটি ফটোগ্রাফারের থেকে মেমোরি কার্ড নিয়ে যাচ্ছে। হেফাই এবং চেন্নাই ওই লোকটির থেকে পালাতে পালাতে একটা ঝর্ণার ধারে আসে, আর ওই পাহাড় থেকেই হেফাই একদমই নিচে পড়ে যায়। এরপরে সে তার হোটেলে চলে আসে, কিন্তু সেখানে নকল মেয়েটি একটা ড্রিঙ্কস এর বোতল নিয়ে তার কাছে আসে, যেন সে হেফাইকে ওই বোতল দিয়ে আঘাত করে। হেফাই ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমার কাছে আসবে না, তুমি যা চাও আমি তাই দেব, আমাকে দয়া করে একা ছেড়ে দাও। মেয়েটি তখন বলে কে বলেছে আমি এসব টাকার জন্য করছি, আমি তোমার সবকিছু চাই। এই বলে মেয়েটি হেফাইয়ের একদমই কাছে চলে আসে, আর এরপরে সে ওই বোতল দিয়ে নিজের মাথাতে আঘাত করে। হেফাই নিজের সব রাগ প্রকাশ করতে মেয়েটির গলা চেপে ধরে, আর তখনই পুলিশ এসে হেফাইকে অ্যারেস্ট করে। কিছুক্ষণ পর হেফাইয়ের জ্ঞান ফিরলে সে নিজেকে অপারেশন থিয়েটারে দেখে। সে জানতে পারে এই মেয়েটি পুলিশের কাছে তাকে পাগল প্রমাণ করার জন্যই মেন্টাল হসপিটালে ভর্তি করেছে। হেফাই সবাইকেই বলতে থাকে আমি পাগল নই, আমি পুরো সুস্থ আছি, সে আমাকে মারতে চাইছে, প্লিজ আমাকে বাঁচান। তখনই সেখানে অফিসার সেন আসে, আর অফিসার সেনের পেছনেই রয়েছে মেয়েটি, আর তাকে অ্যাটাক করা ওই লোকটি। হেফাই তখন ভালো করে অবজার্ভ করে বুঝতে পারে সেই দিন অফিসার সেনই তার ফটোগ্রাফারকে শুট করে মেমোরি কার্ড নিয়েছিল। অর্থাৎ প্রথম থেকেই অফিসার সেন এই মেয়েটির সাথে যুক্ত ছিল। ডক্টর হেফাইকে একটা ইনজেকশন দিয়ে তার মাথার সব চুল কেটে দেয়, আর বলতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অপারেশন করতে হবে। এই সব কিছুতেই হেফাই চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর নার্স সেজে হেফাই এর কাছে চেন্নাই আসে। সে হেফাইকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বলো মুজি কোথায় রয়েছে, আমি জানি তুমি সবকিছুই জানো, একমাত্র মুজি তোমাকে বাঁচাতে পারবে। এখন হেফাই বলে তুমি এসব কি বলছো, আমি কি করে জানবো সে কোথায়? চেন্নাই বলে এবার তো তোমার অ্যাক্টিং বন্ধ করো, আমি আবার সেই ক্যাফেতে গিয়ে ওই লোকটির সাথে কথা বলেছি। মুজি সেদিন দুটো ড্রাইভিং স্যুট বুক করেছিল, আর
ব্যাগটা তোমার সাইজের ছিল। তুমি আমাকে বলেছিলে তুমি মুজিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে। তুমি সেদিন ইচ্ছা করেই মুজিকে হোটেলে রেখে গিয়েছিলে আর ড্রিঙ্কস কম্পিটিশনে ইচ্ছা করেই পার্টিসিপেট করেছিলে যাতে সবাই তোমাকে সেই ক্লাবে দেখতে পায়। আর এরপর বাথরুমে অসুস্থ হওয়ার নাম করে লুকিয়ে তুমি মুজিকে ড্রাইভিং এ নিয়ে যাও। সেখান থেকে এই মুজি আর ফিরে আসেনি, তুমি একা ফিরেছিলে। সবাইকে নিজের মতো করে মুজির মিসিং হওয়ার গল্পটি শুনিয়েছো। তুমি অনেক আগে থেকে এই প্ল্যানটা করেছিলে। আমি ড্রাইভিং ইন্সট্রাক্টর সম্পর্কে সবকিছু জানি। সমস্ত ড্রাইভার তাদের প্রত্যেকটি ড্রাইভিং ঘড়িতে রেকর্ড করে, আর সেদিনও তুমি তোমার ড্রাইভিং এর টাইমটাই ওই ওয়াচে রেকর্ড করেছো। এরপর এই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মুজিকে বাঁচানোর পরের দিনই হেফাই জানতে পারে মুজি অনেক বিত্তশীল পরিবারের মেয়ে আর কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছে। তখন থেকেই সে মুজিকে ইমপ্রেস করার জন্য সব রকম পরিকল্পনা করতে থাকে। চেনমাই বলে, আমি তোমাকে হেল্প করব, কিন্তু তুমি শুধু আমাকে এটা বলো মুজির বডি কোথায় রেখেছো। হেফাই বলতেই চায় না। তখনই চেনমাই বলে, তাদের বাঁচার একটাই উপায় রয়েছে, সেটা হলো মুজির মৃতদেহ। কারণ মুজির মৃতদেহ হলেই তারা প্রমাণ করতে পারবে এই মহিলা হেফাইয়ের স্ত্রী নয়। আর যদি তারা এটা প্রমাণ করতে পারে যে এই মহিলা হেফাইয়ের স্ত্রী নয়, তাহলে এটাও প্রমাণ করতে পারবে যে এই মহিলা যেভাবে বলছে হেফাই পাগল সেটা একদমই মিথ্যা। এই একটাই উপায় রয়েছে হেফাইয়ের কাছে, আর কোনো উপায় নেই তাদের কাছে এখান থেকে বেরিয়ে চায়না ফিরে যাওয়ার জন্য। হেফাই এবার বলেই ফেলে মুজির বডি মশা লাইট হাউসে রয়েছে। সে বলে, আমি তাকে সেখানে বেঁধে রেখে এসেছি, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আসলে হেফাই জোয়াকে ছাড়তে পারেনি, বিয়ের পরও জোয়া খেলে গিয়েছে। আর এটা যখন মুজি জানতে পারে সে জানায় সে আর কোনো টাকা দিবে না। হেফাই লুকিয়ে টাকা নেওয়ার সময় ড্রয়ারে তাদের ডিভোর্স পেপার দেখতে পাই। সে বুঝতে পারে মুজি তাকে ডিভোর্স দিলে তার সমস্ত প্ল্যানিং একদমই বৃথা হয়ে যাবে, তার টাকা আসার পথটাও বন্ধ হয়ে যাবে। এজন্যই সে বিভিন্ন রকমের উপায় খুঁজতে থাকে। সে তখন ডিসাইড করে মুজিকে অ্যানিভার্সারিতে বেড়াতে নিয়ে যাবে, আর এখানে এসেই সে তার প্ল্যানটাকে সাকসেসফুল করবে। সে মুজিকে বলে তাদের অ্যানিভার্সারিটা সে তাকে সমুদ্রের নিচে স্টার স্কাই দেখাতে নিয়ে যাবে। হেফাই পালানোর জন্য রুম থেকে বের হয়। সে বের হয়ে দেখে সে কোনো মেন্টাল হসপিটালেই নেই, বরঞ্চ এটা শুটিং সেটের মধ্যে রয়েছে। তখনই সেখানে এক এক করে সেই ফ্রড মেয়েটি, ফটোগ্রাফার, পুলিশ অফিসার এবং চেনমাই সবাইকে দেখা যায়। চেনমাই তার বুক থেকে প্রস্থেটিকটা সরাতেই সেখানে মানমামের গায়ের ট্যাটুটি দেখতে পাই। হেফাই বুঝতে পারে চেনমাই আর কেউ নয়, মুজির বেস্ট ফ্রেন্ড মানমাম। এবং মানমাম স্কুলে পড়ার সময় কিছু মেয়ে মানমামকে বুলি করে গলায় আঘাত করে, আর এইসব বুলি শিকার হয়েই মানমাম সেদিন সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু মুজি তাকে বাঁচিয়েছিল। এরপর থেকেই তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তাই মুজি তার গলার ক্ষত সারাতে সেখানে একটা ট্যাটু বানিয়ে দেয়। পড়াশোনা শেষ হলে মুজি চায়নাতে ফিরে আসে, কিন্তু তাদের বন্ধুত্ব বিন্দু পরিমাণও কমেনি। মুজি তার লাইফের সবকিছুই মানমামের সাথে শেয়ার করত। মানমাম একজন ভালো ডিরেক্টর হয়ে ওঠে যেদিন হেফাই মুজিকে ড্রাইভিং এ নিয়ে যায়। মুজি জানায় তাকে হেফাই ড্রাইভিং এ নিয়ে যায়। মানমাম বলে সে ফিরে এসে যেন তাকে টেক্সট করে, কিন্তু মুজি তাকে সেদিনের পর থেকে আর টেক্সট করেনি। মানমাম তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিল না। আর তার কিছুদিন পরেই সে মুজির মিসিং পোস্টার দেখতে পায়। সে পুলিশের কাছেও গিয়েছিল, কিন্তু পুলিশ কোনো বডি ছাড়া কেস নিতে চাচ্ছিল না। আর মানমামের হেফাইয়ের উপরে সন্দেহ হয়। তাই সে ড্রামার টিমের সাহায্যে এই পুরো শোটা তৈরি করেছে, যেখানে হেফাই বাজেভাবে ফেঁসে যায়। এই সবকিছু শুনে মানমামকে ছুরি দিয়ে মারতে আসে হেফাই। তখনই পুলিশ চারদিক থেকে এসে তাকে অ্যারেস্ট করে। পুলিশ মানমামকে জানায় তার বডি খুঁজে পাওয়া গেছে। সমুদ্রের নিচে একটা খাঁচার মধ্যে মুজির লাশ পুড়ে রেখেছিল। কিছুদিন পর মানমাম হেফাইয়ের সাথে জেলে দেখা করতে আসে। সে বলে, এই পৃথিবীতে যে তোমাকে সব থেকে বেশি ভালোবেসেছিল তুমি তাকেই হত্যা করেছো। মানমাম একটা ছবি হেফাইকে দেয়। মুজি মানমামকে বলেছিল সে তার ম্যারেজ অ্যানিভার্সারিতে হেফাইকে সারপ্রাইজ দেবে। মুজি যেদিন হেফাইকে ডিভোর্স দিতে চেয়েছিল সেদিনই সে জানতে পারে সে প্রেগনেন্ট। তার মনে হয়েছিল হয়তো তাদের সন্তানের কথা জানতে পারলে হেফাই ভালো পথে ফিরে আসবে, তাই সে তাদের বিবাহকে দ্বিতীয় সুযোগ দিতে চেয়েছিল। মুজি চেয়েছিল সেই ড্রাইভিং এ গিয়েই হেফাইকে এই সুন্দর নিউজটি জানাবে, কিন্তু সেদিন হেফাই মুজিকে ড্রাইভিং এ নিয়ে গিয়ে খাঁচায় লক করে দেয়। মুজি হেফাইয়ের শেখানো ড্রাইভিং সিগন্যাল গুলো দেখিয়ে বলছিল সে ঠিক নেই, তাকে সাহায্য করতে, কিন্তু হেফাই এটাই তো চেয়েছিল। শেষে মুজি তার আল্ট্রাসোনোগ্রাফির ছবিটিও হেফাইকে দেখায়, কিন্তু হেফাই আর ফিরে তাকায়নি। আর এখন এই আল্ট্রাসোনোগ্রাফটা দেখেই জানতে পারে সে তার স্ত্রীকে হত্যার সাথে সাথে তার অনাগত সন্তানকেও হত্যা করেছে। সেই মুহূর্তেই সে ভেঙে পড়ে। এই অপরাধের কোনো ক্ষমা নেই। সে তার অপরাধ বোধ অনুভব করছে এবং চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে নিজের বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে মানমাম তার চোখের জল থামিয়ে রাখতে পারছে না। মুজি যাকে
সব থেকে বেশি ভালোবেসেছিল, যাকে সে সব থেকে বেশি বিশ্বাস করত, সেই হেফাই তাকে খুন করেছে, যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। খাঁচার ভেতরে তার অক্সিজেন মাস্কটা খুলে দিয়ে সমুদ্রের নিচ থেকে সেই স্টারনাইটের দৃশ্য দেখতে পাচ্ছিল। আর এখানেই এর গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। দেখা হবে পরের গল্পে।